আমরা জানি যে গত প্রায় 7 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে এবং সবশেষ গত কিছুদিন ধরে মূলত যুক্তরাষ্ট্র যারা শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র এবং সমর্থন দিয়ে সহযোগিতা করছিল তারা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইসরায়েলকে এবং সবশেষ প্রেসিডেন্ট বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতির যে প্রস্তাব তাতে হামাস সম্মত হয়েছে এবং এখন তারা ইসরায়েলের জবাবের অপেক্ষায় আছে এবং এই বিষয়টি নিয়ে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। এই পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হচ্ছেন। শুভ সকাল। এই যে প্রেসিডেন্ট বাইডেন প্রস্তাবিত যে যুদ্ধবিরতি প্রস্তাব তাতে হামাস সম্মত হয়েছে, বলা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি আনতে হবে এবং যারা ইসরায়েলি জিম্মি এখনও গাজায় আছেন তাদেরকে মুক্তি দিতে হবে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েল কোনো বক্তব্য দেয়নি এবং এর আগেও এমন একটি চেষ্টা করা হয়েছিল যখন নেতানিয়াহু স্পষ্টতই মুখের ওপরে না বলে দিয়েছিলেন যে তিনি হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না। এবার কি পরিস্থিতি হতে পারে বলে আপনি মনে করছেন? কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচন একেবারেই কাছে চলে এসছে, সেই জায়গা থেকে প্রেসিডেন্ট বাইডেন কি নেতানিয়াহুকে চাপ দিয়ে যুদ্ধবিরতিতে বাধ্য করতে পারেন? ধন্যবাদ আপনাকে। যে আমরা দেখেছি এই মাসের শেষের দিকে প্রেসিডেন্ট বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাবটা উপস্থাপন করেছেন এবং সেটা কিন্তু আপনার 14 জুন এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছিল এবং চুক্তিটা পাশ হওয়ার পরে আমরা লক্ষ্য করলাম যে তখন ইসরায়েল এবং হামাস খুব পজিটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং হামাস নৈতিকভাবে বিষয়টাকে মেনেও নিয়েছিলেন। কিন্তু এই চুক্তির যে ধারা ছিল অর্থাৎ 6 সপ্তাহের একটি প্রথম পর্যায়ে এবং এই 6 সপ্তাহের মধ্যে আপনার এই ইসরায়েলি সাময়িক যুদ্ধবিরতি এবং ত্রাণ সরবরাহ এবং সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এরকম একটি বিষয় ছিল। কিন্তু এর আগে হামাস যেটা বলার চেষ্টা করেছিল এবং হামাস বলেছিল চুক্তি স্বাক্ষরের আগেই অর্থাৎ একটি স্থায়ী যুদ্ধবিরতি, কিন্তু এই স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি আপনি নেতানিয়াহু মেনে নেন, ফলে এই চুক্তিটা কিন্তু আপনার কাজ করেনি এবং ইসরায়েল সেটাকে আপনার রেখে দিয়েছে, এখন এটা আপনার স্বাক্ষর করেনি। কিন্তু এই সপ্তাহে আমরা লক্ষ্য করলাম আপনি যেটা বলেছেন যে আবার সেই দোহার অর্থাৎ কাতারের মধ্যস্থতায় এই চুক্তিটি একটি রিভাইজ ফর্ম আমরা দেখেছি যে হামাস থেকে এসেছে এবং হামাস সেখানে তাদের আগের যে শর্ত ছিল অর্থাৎ চুক্তি স্বাক্ষরের আগে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয়টি থেকে তারা সরে এসেছে। তারা এখন যেটা বলছে যে এই প্রথম ধাপে যে 6 সপ্তাহের যে সাময়িক যুদ্ধবিরতি এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যেই আপনার এই ত্রাণ সরবরাহ এবং সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলি যে বন্দী আছে অর্থাৎ জিম্মি তাদের মুক্তি এবং প্যালেস্টাইনি কিছু যোদ্ধা আছেন ইসরায়েলি কারাগারে তাদেরও বন্দী, এই ধরনের বন্দী বিনিময়গুলো চলবে। তবে 6 সপ্তাহের পূর্বেই একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হবে। ফলে এই বিষয়টি আমার মনে হচ্ছে এখন ইসরায়েল ভেবে দেখছে। তো আমার মনে হচ্ছে যদি এটা কাজ করে তাহলে হয়তো এই সপ্তাহে হয়তো বা আগামী সপ্তাহে একটি যুদ্ধবিরতির প্রস্তাব যেটা আগে যেটা প্রেসিডেন্ট বাইডেন উদ্যোগ নিয়েছেন সেটাকে একটা রিফর্ম ভার্সন হিসাবে বা রিভাইজ ভার্সন হিসাবে ইসরায়েল এবং হামাস গ্রহণ করতে যাচ্ছে, এরকম একটি আশাবাদ তৈরি হয়েছে আবার নতুন করে। কারণ আপনি আরেকটি কথা যেটা বলেছেন যে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, অবশ্যই সেই বিষয়টি একটি ফ্যাক্টর। নির্বাচনের আগে যুদ্ধবিরতি বা এই মধ্যপ্রাচ্যে যে একটি শান্তির উদ্যোগ বাস্তবায়ন হলে সেটা মার্কিন নির্বাচনে বা মার্কিন জনগণের মনোভাবের পরিবর্তনের ক্ষেত্রে একটি ভূমিকা পালন করতে পারে। তবে আমরা এখনো যেটা আশাবাদী সেটা হচ্ছে যে নেতানিয়াহুর অ্যাডমিনিস্ট্রেশন প্রাথমিকভাবে এটা মেনে নিয়েছে, কারণ নেতানিয়াহুর উপরে আপনার প্রচন্ড কিন্তু চাপ রয়েছে, রাজনৈতিক চাপ রয়েছে এবং জেরুজালেম তেল আবিবে আমরা লক্ষ্য করছি এই সপ্তাহে কিন্তু মিছিল হচ্ছে, সেখানে বিভিন্ন মন্ত্রীদের বাসাকে অবরোধ করেছে। অর্থাৎ যারা এই 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধ শুরুর দিন থেকে আপনার প্রায় 250 জিম্মি ছিল ইসরায়েলি যাদেরকে হামাস ধরে নিয়ে এসছে, তার মধ্যে 120 জন এখনো কিন্তু আপনার
গাজায় রয়েছে। ফলে তাদেরকে উদ্ধারের জন্য তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক চাপ দিয়েছে আপনার নেতানিয়াহু অ্যাডমিনিস্ট্রেশনকে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে এই একটি রিভাইজ ফর্মের যে আহ, চুক্তি সেটা হয়তো আগামী সপ্তাহে স্বাক্ষরের একটি সমূহ সম্ভাবনা তৈরি এই যে হচ্ছে। নেতানিয়াহু রাজনীতিবিদ হিসেবে তার নিজের দেশে জনপ্রিয়তা হারিয়েছেন এবং ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে হয়তো তিনি আর ক্ষমতায় নাও আসতে পারেন। ইসরায়েলে ক্ষমতার পালাবদল বা ক্ষমতার পরিবর্তন কিংবা ক্ষমতাসীন ব্যক্তির পরিবর্তনে কি গাজার বিষয়ে তাদের যে মনোভাব, গাজার বিষয়ে তাদের যে নীতি, সেটিকে পরিবর্তন করতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আপনি যেটা আমরা যদি এখন সমগ্র পৃথিবীতে যে ট্রেন্ডটা দেখি সেখানে কিন্তু কট্টরপন্থীরাই বিজয়ী হচ্ছে। ইউরোপের প্রায় প্রতিটা দেশে আপনি নির্বাচন হচ্ছে সেখানে দেখবেন, এবং আগামী নভেম্বরের নির্বাচনে কিন্তু আমরা সেখানে দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে নেতানিয়াহু যদি আপনার নির্বাচনে পরাজিত হয়, সেক্ষেত্রেও যারা ক্ষমতায় আসবে তাদেরও কিন্তু আপনার প্যালেস্টাইন পলিসি নিয়ে খুব বেশি পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ ইসরায়েল আসলে মধ্যপ্রাচ্যে বা এই প্যালেস্টাইন নিয়ে তার যে নীতি সেটা, সেই নীতিটার একটি ধারাবাহিকতা থাকবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে সেই নীতিকে এন্ডোর্স করে মধ্যপ্রাচ্যে। ফলে আহ হয়তো বা অন্য কেউ প্রধানমন্ত্রী হলেও এই ধরনের ধ্বংসযজ্ঞ বা গাজার যে পরিস্থিতি থেকে খুব সত্বর বেরিয়ে আসবে এরকম নতুন নেতৃত্ব আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আপনি যদিও এখন এই যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ তৈরি হচ্ছে, আবার আরেকটা বিষয় লক্ষ্য করবেন, অনেকেই আছে আহ ইসরায়েলের পক্ষে যারা অবস্থান নিয়েছে তারাও বলছে যে হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই এই যুদ্ধ যাতে অবসান না ঘটে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যুদ্ধটা বন্ধ হওয়া খুবই অপরিহার্য, খুবই প্রয়োজন। কিন্তু এর পরবর্তীতে ইসরায়েল এবং গাজা বা প্যালেস্টাইনের সম্পর্ক আহ ভবিষ্যতে নতুন পর্যায়ে লাভ করে, সেটা তো অবশ্যই সেই ধরনের আশাবাদ আমাদের মধ্যে আছে। কিন্তু স্পষ্ট কোন রূপরেখা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এটা যদি ইসরায়েলি নির্বাচনের পরে তাদের গৃহীত পদক্ষেপ দেখেই কেবল আমরা সেই বিষয়ে সেই বিষয়টি বোঝা যাবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে, এবারের যে পরিস্থিতিটা তৈরি হলো যে হামাস তাদের আগের যে অবস্থান থেকে খানিকটা সরে এলো, কিন্তু ইসরায়েল তাদের অবস্থানে, তাদের মনোভাবে এখনো পর্যন্ত অনড় থাকলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আহ আপনি আসলে প্রথম থেকেই লক্ষ্য করবেন ইসরায়েল যে 7ই অক্টোবরের পরে যে আক্রমণ চালিয়েছে, যে যে ধ্বংসযজ্ঞ বা এই যে মানবতা বিরোধী অপরাধ যাই কিছু বলেন না কেন, ইসরায়েল এই গাজাকে তো পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে, এবং সেই জনপদ তো এখন আপনার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানে পৃথিবীতে সবচেয়ে বড় ধ্বংসস্তূপ বা সিভিলিয়ান কজালটি 38,000-এর উপর সেখানে নিহত, এবং প্রায় 1 লক্ষ সেখানে আহত হয়েছে, এবং সব মানবতার জীবনযাপন। ফলে এই প্রথম থেকেই তাদের যে লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা, এবং হামাস যাতে কখনোই ইসরায়েলের জন্য থ্রেট হয়ে না হয় বা হুমকি হয়ে না হয়, এই প্রচেষ্টাটা কিন্তু ছিল। যার ফলে তারা আকাশ যুদ্ধের পরবর্তী তারা স্থলযুদ্ধে এসেছে, এবং এখন স্থলযুদ্ধ প্রায় শেষ পর্যায়ে এসেছে। যদিও এই মুহূর্তেও হামাস সম্পূর্ণভাবে নির্মূল হয়নি, কিন্তু ইসরায়েল তাদের টার্গেট অ্যাচিভ করার জন্য তারা হয়তো এই সাময়িক যুদ্ধ বিরতিতে যাচ্ছে, কিন্তু হামাস এটা বিভিন্ন স্টাডি বলছে, রিসার্চ বলছে যে হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা বা নিশ্চিহ্ন করা এটা ইসরায়েলের পক্ষে কখনোই সম্ভব হবে এবং না। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন। আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেনও, যে যুক্তরাষ্ট্রেও কট্টরপন্থীরা ক্ষমতায় আসতে যাচ্ছেন এমন আভাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হবার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এবং নির্বাচনী যে জনসভাগুলোতে ট্রাম্প অংশ নিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে পৃথিবীতে যে দুটো যুদ্ধ চলছে, অর্থাৎ ইউক্রেন যুদ্ধ এবং গাজায় যে আগ্রাসন, কোনো যুদ্ধ তিনি হতে দিতেন না। সেই ক্ষেত্রে এটা কি আশা করা যায় যে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনটা আপাতত বন্ধ হবে? আহ সে ধরনের বিষয়ে অবশ্যই আমরা আশাবাদী। কারণ এর আগেও যে মধ্যপ্রাচ্যের নীতি নিয়ে যেটা আহ ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আপনার সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, এই দেশগুলো, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর সাথে কিন্তু একটি সমঝোতায় উপনীত হয়েছিল, এবং মধ্যপ্রাচ্যে আপনি এই ট্রাম্পের শেষ আমলে কিন্তু তারা
ইসরায়েলের সাথে চুক্তি স্বাক্ষর করেছিল বিমান পরিচালনা সহ কূটনৈতিক সম্পর্ক স্থাপন। যদিও সৌদি আরব এখনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর একটি সমঝোতায় উপনীত হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য নীতিতে অবশ্যই বলবো যে একটি স্থিতিশীলতা বা নিরাপত্তা সংকট থেকে বের হয়ে এসে যদি মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি হয়, সেটা সেটা অবশ্যই সেটা আপনার ভালো একটি পদক্ষেপ। আরেকটি বিষয়, যদি ন্যাটো আপনার ডোনাল্ড ট্রাম্প আসলে ন্যাটো হয়তো বা তার মর্যাদা হারাবে এরকম একটি সংকট তৈরি হয়েছে, ফলে সেক্ষেত্রে হয়তো ইউক্রেন যুদ্ধটাও থেমে যাওয়ার একটি সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ।